সকালের সূর্যের তীর্য কালো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল বিন্দুর। পড়তে যাবে তখনই বুকে ভারী কিছু অনুভব করে। কেউ একজন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে। এটা তার প্রতিদিনের স্বভাব। বিন্দু মিষ্টি এসে রুদ্রাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো আর ঘড়িতে তাকালো। ঘড়িতে তখন 7:20 বাজে। আস্তে করে রুদ্রার হাত সরিয়ে তাকে ভালোভাবে শুইয়ে দিল আর মেঘের কপালে চুমু দিয়ে তার ছোট্ট শরীরটাকে কাঁথা দিয়ে আবৃত করলো, কারণ ছোট বাচ্চা এসিতে ঠান্ডা লেগে যাবে। বিন্দু বিছানা ছেড়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর 2 কাপ কফি বানিয়ে শিশিরের রুমে গেল। সেদিনের পর থেকে প্রায় 1 মাস কেটে গেছে। শিশির বিন্দুর সম্পর্কটাও অনেকটা সহজ হয়ে এসছে। সেদিন রাতের কাহিনীর পরে শিশির অনেক দিন বিন্দুকে এড়িয়ে চলেছে। মাঝে মাঝেই রাগ দেখাতো, ঝগড়া লাগতো, কিন্তু সময়ের সাথে সব পরিবর্তন হয়, তাই ওদের সম্পর্ক হয়েছে। বিন্দুর প্রথমেই চোখ পড়ল বিছানায় ঘুমিয়ে থাকা যুবকটির উপর। কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো ভীষণ সুন্দর দেখাচ্ছে তাকে। চুলগুলো ছোট হলেও বেশ সিল্কি বটে। অবশ্য ছেলেদের বড় চুল মানায় না, তবে রুদ্রের চুলগুলো ছিল বেশ লম্বা। সে সব সময় পেছনে ঝুঁটি করে রাখতো, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী করতে পারেনি। বিন্দু যখন থেকে রুদ্রকে স্বামী হিসেবে মেনে নিয়েছিল, তখন থেকে তার প্রত্যেকটা কথাই রুদ্র অক্ষরে অক্ষরে পালন করত। আর বিন্দু রুদ্রের মতো ওভার স্মার্ট ছেলেদের একদম পছন্দ করতো না। রুদ্র যেমন অতিরিক্ত স্মার্ট ছিল, তেমনি ছিল অতিরিক্ত ফর্সা। ছেলেরা আবার বেশি ফর্সা হলে মানায় না। রুদ্র বিন্দুর চেয়েও ফর্সা ছিল। রুদ্রের উপর তার ভার্সিটির অর্ধেকের বেশি মেয়েরই ক্রাশ খেত। আবার কিছু কিছু ছেলেও রুদ্রের রূপকে হিংসে করত। ছেলেদের কেন এত সুন্দর হতে হবে? রুদ্র বিন্দু দুজনই সুন্দর হওয়ার কারণে রুদ্র হয়েছে অতিরিক্ত লেভেলের সুন্দরী। কিন্তু বিন্দুর বেশি সুন্দর ছেলেদের আবার পছন্দ না। বরাবরই পছন্দ ছিল শিশিরের মতো ছেলেদের। বিন্দুর ভাষ্য মতে, যে ছেলেরা বেশি সুন্দর তারা নিজেদের রূপের অহংকার করে আর বউকে কোনো মূল্য দেয় না। আর রুদ্রর ক্ষেত্রেও ঠিক একই ছিল। নিজের রূপের অহংকার করত, কিন্তু রুদ্র সারা বিশ্বের কাছে অহংকারী হলেও সে বিন্দু বলতে অজ্ঞান ছিল। যা বিন্দুর চিন্তা ভাবনা কিঞ্চিত পরিবর্তন হয়েছিল। সব ছেলেরা এক হয় না, কিছু কিছু সুন্দর ছেলেরা বউকে মূল্য দেয়। তবে বিন্দুর যেমন পছন্দের পুরুষ ছিল, তা হলো শিশিরের মতো। শিশির শ্যামলা বর্ণের ছেলে হলেও দেখতে বেশ মায়াবী। বিন্দু যেমন চেয়েছিল পেয়েও গিয়েছিল তেমন, কিন্তু ভাগ্যের দোষে টিকে রাখতে পারেনি সেদিন। শিশির এখনো ঘুমে বিভোর। বিন্দু কফির মগটা সেন্টার টেবিলে রেখে শিশিরের কাছে গিয়ে আস্তে করে ডাক দিল। শিশির, শিশির, উঠুন। আপনার অফিস আছে না আজকে? 8টার মধ্যে ডেকে তুলতে বলেছিলেন। এখন 7:40 বাজে, উঠবেন না? শিশির। বিন্দু, তুমি প্রতিদিন আমার ঘুমের 12টা বাজাও। সরে যাও তো, আরামে ঘুমাতে দাও। শিশির, ঘুমের 12টা বাজানোর কোনো ইচ্ছে আমার নেই। আপনি তাড়াতাড়ি উঠে পড়ুন এক্ষুনি। উফ, আপনার অফিসে কিন্তু। বিন্দু আর কিছু বলল না। যেভাবে কফি ট্রে নিয়ে এসেছিল সেভাবেই ফেরত নিয়ে নিল। তারপর নিজের রুমে বসে কফি খেয়ে ব্যাঙাকে ফিডার খাইয়ে সকালের নাস্তা বানাতে কিচেনে গেল। 8টার দিকে শিশিরের ঘুম ভাঙলো কারো কল পেয়ে। নাগাদার ফোন বেজেই যাচ্ছে। এক রাশ বিরক্ত নিয়ে তাকিয়ে দেখে ওর অ্যাসিস্ট্যান্ট রোহানের কল। হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এখনও ওঠেননি? 8টার বেশি বেজে গেছে। মনে আছে আমাদের 10টায় ক্লায়েন্টের সাথে মিট করার কথা। 9টার মধ্যে অফিসে আসেন প্লিজ স্যার। 5 স্টার হোটেলেও যেতে টাইম লাগবে। কি হলো, 8টার বেশি বাজে? আমাকে ডাক কেন দিলে না? তোমার ম্যাম ফাজিল মেয়ে একটা। স্যার, ম্যামকে আবার বকিয়েন না। এমনিতেই নতুন জায়গা, নতুন পরিবেশ, সব কিছুর সাথে মানিয়ে নিতে সময় তো লাগবে। না রোহান, তোমার ম্যামকে আমার বকতে হয় না। সে তো রণচন্দ্রী, বুঝলে? আমি একটা বললে সে 10টা শুনিয়ে দেয়। মেয়ে মানুষ বলতেই প্যারা, আর এদের ক্যারি করা ডাবল প্যারা। আমার মেঘলা ম্যামকে দেখনি, আমাকে দাঁতের উপর রাখতো অলওয়েজ। বিন্দু সেই ক্যাটাগরির। ফ্রিতে একটা ভালো অ্যাডভাইস দেই, জীবনে বিয়ে করো না ভাই। যতদিন সিঙ্গেল আছো ততদিনই আরাম। অলওয়েজ চিল মোডে থাকবা। স্যার, আগেই ভয় দেখাইয়েন না। এমনিতেই আমি রাজি না বিয়েতে। মায়ের কথায় যতটুকু রাজি হয়েছি ততটুকু এখন না করে দিব। আরে না না, এটা কি বলো? বিয়ে করতেই হবে। বিয়ে একটা মানুষের জন্য অনেক ইম্পর্টেন্ট, বুঝলে? বিয়ে করলে মানুষ নিজের সুখ দুঃখ শেয়ার করার একটা সঙ্গী পায়, অফিস থেকে ছুটি নেওয়ার সুযোগ পায়। স্যার, বাকি কথা অফিসে এসে বলিয়েন। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে।
আর আসার সময় ফাইলগুলো আনবেন। আপনার তো আবার মনে থাকে না। হুম, রাখছি। বাই, সি ইউ লেটার। শিশির ফোন কেটে ফ্রেশ হয়ে রুদ্রা মেঘের কাছে গিয়ে ওদের আদর করে। রুদ্রাকে ডাকলে সে বলে আজকে স্কুলে যাবে না। তাই শিশির আর কিছু না বলে এসে কিচেনের সামনে গিয়ে দাঁড়ায়। ডাইনিং টেবিলে রাখা ফুড বাস্কেট থেকে একটা লাল রঙের আপেল হাতে নিয়ে এক কামড় দিয়ে নিউজ পেপার নিয়ে কিচেনের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায়। দেখে বিন্দু রুটি বেলছে তার ব্যাক সাইড শিশিরের দিকে, মানে কিচেনের দরজাটা উল্টোতে। যেসব বউয়েরা স্বামীর সেবা যত্ন করে না তাদের কপালে খুব দুঃখ আছে আজকের রাশিফল অনুযায়ী। বিন্দু তাও পেছনে ঘুরল না, আরেক পেছনে উল্টিয়ে এক কামড় আপেল মুখ পড়ে। যে বউয়েরা স্বামীর অবাধ্য হয় তাদের বসে আনতে এখনই এই নাম্বারে ডায়াল করুন 0172222, বাকিগুলো টমেটো। তান্ত্রিক বাবা মোসাকিল। কি এটা? যাই হোক, দেখছো বিন্দু কি সব ভণ্ড পীর এগুলো? বউয়েরা কি কখনো স্বামীর অবাধ্য হয় বলো? এরা কিছুই জানে না। গ্রামের তান্ত্রিকগুলো ঢেঁড়স খেয়ে মানুষ হয়েছে, বুঝছো? এদের বউয়েরা তো সমস্যা কি আপনার? কি চাই এখানে? কই কিছু না তো। ডাইনিং টেবিলের ফ্যানটা ধুলো জমে গেছে, দেখেছো? আপনাকে এখন কি করতে ইচ্ছে করছে জানেন? ফ্যানের সাথে কাপড় বেঁধে সাথে আপনার গলাটাও বেঁধে দেই, তারপর সুইচ অন করে দেই। ভালো হবে না? ফ্যানের ধুলোগুলো পরিষ্কার হয়ে যাবে। হুম, এই কি বললে তুমি? আমাকে মারার প্ল্যান করছো? কার সাথে প্ল্যান করে? পাশের বাড়ির ভাবিদের সাথে প্ল্যান করে? ছি বিন্দু, ছি। আমি হলাম তোমার একমাত্র। একদম গলা কেটে রেখে দেব বেশি ব্যাচাল পড়লে। আমার কাছে পুলিশ ভাইয়ের নাম্বার আছে। একদম নারী নির্যাতন, থকু পুরুষ নির্যাতনের কেসে ফাঁসিয়ে দেব। এই আপনি জানতো এখান থেকে সকাল সকাল আসছে মাথা খারাপ করতে। আপনার অফিস নেই? আছে তো, ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপর যাব। আপনি রেডি হয়ে আসেন, আমি ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছি। হুম, রোদ্রে আজকে স্কুলে যাবে না কেন? প্রতিদিন তো আইসক্রিম খাওয়ান, সেজন্যই কিছুটা ঠান্ডা লেগেছে। তাই আমি রাতেই বলেছি ওকে যেতে হবে না স্কুলে আজকে। কি বলো, ঠান্ডা? তাহলে চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে হালকা ঠান্ডা, ঠিক হয়ে যাবে। রাতে একটা ঠান্ডার ওষুধ খাইয়েছি, তাই এখন ঘুমোচ্ছে। ওকে ডাকো। খাবে না? ওষুধ খেয়ে যতক্ষণ ইচ্ছে ঘুমোক। হুম। এই বিন্দুবালা, তুমি আমাকে আজকে ডাক দাওনি কেন? ডাকিনি আমি? সকালে কি কি বলেছিলেন মনে নেই? আমি নাকি প্রতিদিন ঘুমের 12টা বাজাই, আপনার অফিসের চিন্তা আপনার মাথায় আছে, আরো কত কি। এই, আমি এগুলো কখন বললাম? মিথ্যে কেন বলছো? জি আপনিই বলেছেন। এর পরের থেকে রেকর্ড করে রেখে দিব, পরে স্বীকার না করলে শোনাবো। এখন জানতো এখান থেকে। শিশির কিছু না বলে মেয়েদের মতো মুখ ভেঙচি দিয়ে চলে যায় রুমে রেডি হতে। যা দেখে বিন্দু মিটমিট করে হাসে। আজকে শিশিরের অফিস যেতে একটু ইচ্ছে করছে না, যেতেও না যদি না কোনো ক্লায়েন্ট আসতো। রেডি হয়ে চুলগুলো হাসিয়ে দেখে 9:15 বাজে। তখন আবার রোহানকে কল দিয়ে জানায় ও অফিস যাবে না, একেবারে 5 স্টার হোটেলে চলে যাবে, ক্লায়েন্টের সাথে মিট করতে যাবে। তাই রোহানও যেন এখানে এসে যায়। শিশির কথা শেষ করে রুদ্রাকে ডেকে তুলে নিজের হাতে খাইয়ে দেয়, তারপর ওষুধ খাইয়ে দেয়। ব্রেকফাস্ট শেষে মেঘকে আদর করে চলে যায় আর বিন্দুকে বলে যায় একেবারে রাতে আসবে, কোনো অসুবিধা হলে ফোন করে জানাতে। বিন্দুও গিয়ে মেঘকে ফিডার খাইয়ে ঘরের সব কাজ শেষ করে তারপর মেঘকে ডেকে তোলে। আজকে অনেকদিন পর বিন্দু রুদ্রের বাড়িতে কল দেয়। তার শাশুড়ি মায়ের কাছে কল দিতে কি যেন ভেবে অন্য কাউকে কল দেয়। অপর পাশে 2বার কল দিতেই কোনো এক যুবক ফোন ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কে রোদ? আমি তোমার ভাবি বিন্দু বলছিলাম। ভাবি তুমি এতদিন কোথায় ছিলে? রুদ্রা কেমন আছে? জানো কত মিস করেছি তোমাদের। তোমার সিম বন্ধ কেন? তোমাদের বাসায় যাবার সাহসও পাইনি মায়ের ভয়ে। আলহামদুলিল্লাহ ভালো আছি রোদ, তুমি কেমন আছো? আর মা বাবা? আলহামদুলিল্লাহ। রুদ্রা কোথায়? ও কেমন আছে? ওর জন্য অনেক কষ্ট হয় ভাবি। তুমি ফিরে এসো প্লিজ। কাউকে তোমাদের পালতে হবে না। তোমার আর রুদ্রার ভার আমি নেব। তাই? রোদ দেখি অনেক বড় হয়ে গেছে। জানো ভাবি, আমি জব পেয়েছি, সামনের মাসে পার্মানেন্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ,
এটা তো দারুণ খবর। আমি ঢাকায় আসি, এসে ঘুরে যেও। আমি বাসার অ্যাড্রেস দিয়ে দিব। ঢাকায় মানে কোথায় তুমি? কবে এসেছো? কার বাসায়? আমাকে জানাবে না তাহলে? হ্যাঁ, কার বাচ্চা কাছে? রুদ্রা কোথায়? ও ঠিক আছে তো? তোমরা কোথায় আছো বলো, আমি গিয়ে নিয়ে আসবো। বাবা মা কিছু বলবে না দেখো। এখন আর এটা সম্ভব না রে। সময় অনেকটা গড়িয়ে গেছে, সাথে রুদ্রা বিন্দুও এগিয়ে এসেছে। আর হ্যাঁ, বাচ্চাটা আমার। আমার বিয়ে হয়েছে 1 মাস হলো। কি সত্যি বলছো ভাবি? আমি কিন্তু অনেক খুশি হয়েছি শুনে। তোমার দুঃখের দিন এবার শেষ। আচ্ছা ভাবি, রুদ্রাকে কি ওর এই আব্বু ভালোবাসে? সবকিছু মেনে নেব, আমার রুদ্র কষ্ট কিন্তু মেনে নেব না। আর তখন তোমাকেও ছেড়ে কথা বলবো না। রুদ্রাকেও অনেক ভালোবাসে। তুমি কি বাহিরে নাকি বাসায়? আমি অফিসে ভাবি। কেন? বাবা মায়ের নাম্বারটা আমার আগের ফোনে ছিল, বাট ওইটা চুরি হয়ে গিয়েছে। তোমার নাম্বারটা মুখস্থ ছিল, তাও ভুলে যাই। পরে অনেক কষ্টে ভেবে ভেবে কল দিলাম। এক কাজ করো, বাসায় গিয়ে আমাকে কল দিবে, আমি মা বাবার সাথে কথা বলবো। আচ্ছা, রুদ্রাকে দাও। তারপর বিন্দু রুদ্রার কাছে ফোন দেয়। রুদ্রা তো ওর চার চোখে পেয়ে খুশিতে আটখানা। রুদ্রার ওর দাদুবাড়ির কথা খুব একটা মনে নেই, তবে রোদের সাথে বড় হওয়ার পর অনেকবারই ভিডিও কলে কথা বলে। আসলে এতদিন বিন্দু ইচ্ছে করেই ওর শ্বশুরবাড়ির সাথে কন্ট্যাক্ট করেনি। রোদের উপর কোনো রাগ ছিল না, ওকে ছোট ভাইয়ের মতোই দেখে এসেছে বিন্দু। কিন্তু ওর সাথে যোগাযোগ করলেই ওর শ্বশুরবাড়ি জানবে, তাই ইচ্ছে করেই কন্ট্যাক্ট রাখে না। রোদের সাথে কথা বলা শেষ করে আবার বিন্দুর সাথে কথা বলে। ভাবি, ইন্দুর কি খবর? ও তো আমাকে সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে রেখেছে। এটা নিশ্চয়ই তোমার জন্য। দেখো রোদ, আমি তোমাকে ছোট ভাই হিসেবে যথেষ্ট ভালোবাসি, আর নিঃসন্দেহে তুমি অনেক ভালো ছিলে। কিন্তু প্লিজ ভাই, আমি চাই না ইন্দুর সাথে তোমার কোনো যোগাযোগ হোক। যে বাড়িতে আমার মতো মেয়ে থাকতে পারেনি, সেখানে আমার বোন স্পষ্টভাষী হয়ে কোনোই টিকতে পারবে না। তোমার ভাই যেমন ছিল ভালো, তুমিও অনেক ভালো। তোমার ভাই আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, আমি জানি তুমিও ইন্দুকে করবে। তারপরেও আমি অনেক মানসিক যন্ত্রণায় ছিলাম। আমি চাই না আমার বোনও সেম কষ্টে থাক। তুমি ওকে ভুলে যাও। ইন্দুও তোমাকে ভুলে নিজের মতো লাইফ গুছিয়ে নিয়েছে, তোমাকেও তাই করতে হবে। ভাবি, এটা কি বললে তুমি? গত 4 মাস ধরে ওর সাথে আমার কথা হয় না। তুমি জানো আমি কতটা মেন্টাল প্রেসারে আছি? আর তুমি কিনা বলছো ভুলে যেতে? ইন্দু কি পারবে সত্যি আমাকে ভুলতে? আমি কেন তাড়াতাড়ি জব নিয়েছি জানো? ইন্দুর জন্য। আমি তোমাদের বাসায় বিয়ের প্রপোজাল পাঠাবো। নারদ, এটা কখনোই সম্ভব না। হাজবেন্ড যতই ভালো থাক, শ্বশুর শাশুড়ি ভালো না হলে সেখানে টিকে থাকা খুব মুশকিল। আর আমি আমার বোনটাকে এই রকম দোটানায় ফেলে বিয়ে দিব না। প্লিজ ভাবি, আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। দরকার হলে বাবা মায়ের সাথে কন্টাক্ট রাখবো না। চিরুত, এটা কেমন কথা বললে? তারা যেমনই হোক তোমার বাবা মা তো। এক ছেলেকে হারিয়েছে, এখন যদি আরেক ছেলেকে কাছে না পায়, সেটা মেনে নিতে পারবে না। তাহলে আমাকে কি করতে বলো? আচ্ছা রোদ, বাবু কান্না করছে, আমি তোমাকে পরে কল দিচ্ছি। এখন রাখছি, বাসায় গিয়ে কল দিও, বাবা মায়ের সাথে কথা বলবো। আম্মু প্লিজ আর কেঁদো না। তুমি এই সময় এভাবে ভেঙে পড়লে আমাদের কে সামলাবে? দেখো ভাবি আর রুদ্রের কি অবস্থা, ওদের দিকে তাকানোই যাচ্ছে না। আল্লাহ কেন এমন করলো রে বিন্দু? কি দোষ ছিল আমার ছেলেটার বল? তোদের আব্বুও তো কাল রাতে বাড়ি ফেরেনি, থানার ওসিদের সাথেই ঘুরে বেড়াচ্ছে। তাও যদি দেখা মেলে ছেলেটার। কোনো ক্লু ছাড়া আমরা কোথায় খুঁজবো মা? আদৌ উনি ঢাকায় আছেন নাকি ঢাকার বাহিরে? কোথায় আছে, কি করছে, কেউ কিছুই জানি না। ওনার সাথে কার এত শত্রুতা, সেটাই তো বুঝলাম না। ভাইয়া প্লিজ ফিরে আসো না। কোথায় আছো তুমি? এভাবে না বলে কোথায় গেলে? আচ্ছা ভাবি, যদি কেউ কিডন্যাপই করতো তাহলে তো মুক্তিপণ চাইতো, অবশ্যই ফোন দিত। কিন্তু না, কেউ তো এখন পর্যন্ত ফোনই দিল না। তার মানে কি ভাইয়া ইচ্ছে করেই নিজেকে গা ঢাকা দিয়েছে? চুপ করো তিয়াস, আমার ছেলে মোটেও এতটা বেখেয়ালি নয়। বউ বাচ্চা রাখে লুকিয়ে থাকবে, অদ্ভুত। আম্মু, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। আমি বলতে চাচ্ছি ভাইয়াকে কোনো অপরাধে কেউ ফাঁসিয়ে দিয়েছে, সেজন্য সে নিজেকে আত্মগোপনে রাখতে পালিয়ে বেড়াচ্ছে। বুঝতে পারছি না,
ওনার এত বড় শত্রু কে? তবে তিয়াস তোমার কথাটাও ফেলে দেবার মতো নয়। হতেই পারে এমন তোমার ভাইয়া নিজেকে লুকিয়ে রেখেছে। বাবাই, ও বাবাই, তুমি আমাকে আর ভাইকে ফেলে কোথায় গিয়েছিলে? প্লিজ ফিরে এসো বাবাই, তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে আমার। আল্লাহ, এই ছোট বাচ্চার কথায় তুমি তার বাবাকে ফিরিয়ে দাও সুস্থভাবে, আমার ছেলের যেন কোনো ক্ষতি না হয়। আমরা আছি তো রুদ্রা, কিছু হবে না তোমার বাবাই। দেখো দাদু গিয়েছে তো তোমার বাবাকে ফিরিয়ে আনতে, শোনা। আজ 2 দিন হলো শিশিরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেদিন 5 স্টার হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার সময় বিন্দুকে বলে গিয়েছিল ফিরতে রাত হবে, তাই আর বিন্দু চিন্তা করেনি। কিন্তু রাত 11টা থেকে 12টা বাজতেও যখন শিশির ফিরল না, তখন বিন্দুর ভয়ে অবস্থা খারাপ। সে বিকাল থেকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু বারবার সুইচ অফ দেখাচ্ছে। বিন্দু ভেবেছিল কাজের জন্য হয়তো অফ করে রেখেছে, কিন্তু সময় যত প্রবাহ হচ্ছে বিন্দুর মনে তত ভীতি কাজ করছে। রাত 9টার দিকে বিন্দু রোহানের নাম্বারে অনেক কষ্টে খুঁজে বের করে শিশিরের ডায়েরি থেকে। কখনো কোনো প্রয়োজন পড়েনি, তাই বিন্দু রোহানের নাম্বার রাখেনি। তবে কে জানতো আজ এমন একটা বিপদ হবে। তবে রোহানের নাম্বারে কল দিয়েও সে নিরাশ হয়। রোহান জানিয়েছে বিকাল 5টাতেই ওদের মিটিং শেষ হয়, আর শিশিরও বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর আর কিছু জানে না। বিন্দু তখনই রোহানকে বলে থানায় একটা ডায়েরি করে আসতে, আর এদিকে বিন্দু ওর শ্বশুর বাড়িতেও খবর পাঠায়। ওই রাতেই তিয়াশা আর ওর আম্মু আব্বু রওনা দেয় ঢাকার উদ্দেশ্যে। রোহান আসতে চেয়েছিল, কিন্তু বিন্দু না করে দেয়। একা একটা মেয়ে বাসায় একা আছে, ছোট দুটো বাচ্চা নিয়ে। কার মনে কি আছে কেউ বলতে পারে না। দিন হলে লয় আসতে বলতো, কিন্তু এখন রাত 12টা বাজে, আর রোহানকে বিন্দু ভালোভাবে চেনেও না, তাই আসতে না করে। তবে রোহানের এই 2 দিনের কাজে বুঝে গেছে ছেলেটা সত্যিই অনেক ভালো। এই 2 দিন শিশিরের অবর্তমানে সব কাজ একা হাতে সামলিয়েছে, অফিসের এমনকি বাইরেও। আর শিশিরকে খুঁজতে শিশিরের আব্বুর সাথেও ঘুরেছে বিভিন্ন জায়গায়, আর বাড়িতে সবাইকে সামলাচ্ছে তিয়াস। আজকে বিন্দুর বাপের বাড়ির লোকও আসছে। মেয়ের জামাইয়ের এমন অবস্থা কোনো বাবা মা থাকতে পারে না। শিশিরের চাচা মামারাও আজকে ঢাকায় আসছে। এখন ঘড়িতে প্রায় সকাল 10টা বাজে। হঠাৎ কলিং বেলের আওয়াজে বিন্দু ছুটে গেল। ভেবেছে ওর শ্বশুর এসেছে শিশিরের কোনো খবর নেই, কিন্তু বিন্দু ব্যর্থ হয়। পাশের ফ্লোরের মেয়ে রিহা আর নিচের ফ্লোরের এক ভাবি সাপলা এসেছে। বিন্দু ঢাকায় আসার পর সাদে এদের সাথে প্রথম আলাপ হয়েছিল। মনে আছে কারুর? হ্যাঁ, বিন্দুর সাথে এই 1 মাসে সবার কিছুটা মিল হয়েছে, আর রিহার সাথে খুব ভালোই মিল। রিহাই এই 2 দিন বিন্দুর পাশে পাশে থেকেছে, সাপোর্ট দিয়েছে, এমনকি রান্না করে দিয়েছে। আজকে যেহেতু ইন্দু আসবে, তাই বিন্দু মানা করেছিল দুপুরে রান্না না করে পাঠাতে। আজকে সকালের খাবার 8টার দিকে পাঠিয়ে দিয়েছিল রিহা। বিন্দু ভাবি, শিশির ভাইয়ের কি কোনো খবর পাওয়া গেল? আঙ্কেল এখনো আসেনি? না রিহা, একটা লোকেশন নাকি পেয়েছে বাবারা, কিন্তু সেটা কতটুকু সঠিক হবে জানি না। দোয়া করো তোমার ভাইয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই। বিন্দু ভাবি, কোনো হেল্প লাগলে বলবেন। আমার ভাই গুলশান থানার এসপি। না ভাবি, আমাদের ধানমন্ডি থানার যে সবচেয়ে বড় অফিসার, সে আমার শ্বশুরের বন্ধু। বাবা সেই আঙ্কেলকে সাথে নিয়ে বিভিন্ন লোকেশন ট্র্যাক করে ওনাকে খুঁজছে। ও, এদিকে ঢাকার সব পুলিশ স্টেশনে শিশিরকে খোঁজার চাপ রয়েছে। রোহান যেহেতু ওদের সাথে ছিল, তাই রোহানকে ইন্সপেক্টর জিজ্ঞাসাবাদ করে সব। শিশির মানুষ হিসেবে কেমন, ওর কোনো শত্রু আছে নাকি? রোহান যেগুলো সত্যি সেগুলোই বলে দেয়। শিশিরকে সে বড় ভাইয়ের মতো ভালোবাসে, তাই চায় না শিশিরের কোনো ক্ষতি হোক। দুপুরের দিকে 2 দিন পর আজকে আশরাফ আহমেদ ফিরে আসে। স্বামীর কণ্ঠস্বর পেয়ে শিশিরের মা দৌড়ে যায়। ভেবেছে ছেলেকে নিয়ে তার স্বামী বাড়ি ফিরেছে, কিন্তু না, সে নিরাশ হয়। শিশির আসেনি, কোনো খোঁজও পাওয়া যায়নি তার। তাহলে সে গেল কোথায়? সবাই শিশিরের চিন্তায় যেন মরিয়া হয়ে উঠছে। এত বড় জলজন্ত মানুষ, তাকে কেউ কিডন্যাপ করবে কিভাবে? নাকি সে নিজে থেকে হারিয়ে গেল? যে ব্যক্তি নিজে থেকে হারিয়ে যায়, সে যদি ইচ্ছাকৃতভাবে নিজেকে ধরা না দেয়, তাহলে হাজার চেষ্টা করেও তাকে ফিরিয়ে আনা যায় না। কিছুক্ষণ আগে ইন্দুরা ঢাকায় এসে পৌঁছেছে। ইন্দু এসেই সবার জন্য রান্না করতে কিচেনে চলে যায়। আর এদিকে বিন্দুর বাবাও নিজের ক্ষমতা দিয়ে মেয়ের জামাইকে খুঁজছে। বলা বাহুল্য, বিন্দুর বাবা করিম সাহেব একজন রাজনৈতিক কর্মকর্তা। শহরের নামি দামি মানুষের সাথে তার ওঠা বসা আছে। দুপুরে খাবার শেষ করে করিম সাহেব বেরিয়ে পড়লো, আর লায়লা আহমেদকে সামলাচ্ছে বিন্দুর মা তন্দ্রাবতী। এই 2 দিন বিন্দু তার শাশুড়ি মাকে সামলিয়েছে, এখন মায়ের উপর ভার ছেড়ে দিয়েছে। সবাই জোহরের নামাজ আদায় করে লাঞ্চ করে যে যার কাজে যায়, আর বিন্দুর মা এবং শাশুড়ি বিন্দুদের ব্যালকনিতে বসে বসে দুঃখ প্রকাশ করছে। ছেলেটা কি অবস্থায় আছে, আদৌ বেঁচে আছে কিনা কে বলবে? নাকি আমার ছেলের কোনো বড় ধরনের ক্ষতি হলো? না বেয়ান, এমন কথা বলবেন না। দেখবেন
আমাদের শিশির বাবার কিচ্ছু হয়নি। বেআই সাহেব আর বিন্দুর বাবা তো আকাশ পাতাল এক করে দিয়ে খুঁজছে, ঠিক খুঁজে পাবে, আপনি একদম চিন্তা করবেন না। তাই যেন হয়। আল্লাহ যেন আমাদের সহায় হন। আমার এক মেয়ে আর আমার 2 ছেলে আমার কাছে সব। ওদের ছাড়া আমি বাঁচবো না। জানেন বেয়ান, আমি আমার মেয়েকে এখনো জানাইনি। অর্কিতা তো ওর 2 ভাই বলতে পাগল। যদি শোনে ভাইয়ের এত বড় বিপদ, এখনই চলে আসবে। কিন্তু বিদেশ থেকে আসা কি 4টিখানি কথা বলেন। তাও আবার মেয়েটা কনসিভ করেছে কিছুদিন আগে। 6 মাস পরে একবার না হয়ে আসবে, আর 2 দিন দেখবো, না হয় জানাতেই হবে। পরে আমাকে দোষারোপ করবে, ভাইয়ের এত বড় কথা জানেনি কেন। অর্কিতা মা তো ওদের বিয়েতেও আসেনি। হ্যাঁ, আমার মেয়েটা এমনই, কারোর সুখের ভাগই হবে না, কিন্তু দুঃখের ভাগই ঠিকই হবে। মেয়েটার বৈশিষ্ট্য আবার আমার ছোট ছেলে পেয়েছে। আমার তিয়াসের অতিরিক্ত রাগ, আর ওর যেটা চাই সেটা যে কোনো মূল্যেই হোক দিতে হবে। অর্কিতাও ঠিক তেমনই, কিন্তু শিশির হয়েছে একদম অন্যরকম। ওর মনে কি চলে কেউ ধরতে পারে না। বাইরের বন্ধুদের সাথে নাকি অনেক মিশুক ওর বন্ধুরা বলে, কিন্তু বাড়িতে একদম গম্ভীর প্রকৃতির। শরতের মধ্যে ডুবে থাকা আশ্বিন মাস। ভাদ্র আর আশ্বিনের মধ্যেই শরতের বসবাস। ভাদ্র শরতের যেসব বিষয় সূচনা পর্বে এনে দেয়, আশ্বিন নিজে তার নিজস্ব আগমনের সময় থেকে তাকে পূর্ণতা দেয়। আশ্বিন শরৎকে পরিপূর্ণ করে। এই দিক দিয়ে আশ্বিন শরতের পরিপূর্ণতার সুহৃদ। আবার অন্যদিকে শরতের জন্যও আশ্বিন বিশেষ ভূমিকা রেখে থাকে। অর্থাৎ ভাদ্রের সাথে শরতের নিবশ্যতা প্রকট হওয়ার আগেই আশ্বিনের আগমন। বিচ্ছিন্ন করে দিতে চায় ভাদ্রের স্বপ্নকে, আর নিজেকে নিবিড় করে তুলতে সদা সচেষ্ট থাকে আশ্বিন নিজেই। কিন্তু সেও খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না, অল্প সময়ের আগমন। কিছুদিন পরেই প্রস্থান হবে তার। কিন্তু তার এই প্রস্থান দ্রুত সত্ত্বেও সে নিজেকে শরতের সুরভিতে জড়িয়ে নিতে সম হয়। ধন্য হয় শরৎ ও ভাদ্র আশ্বিনের উদারতার বিমুগ্ধ প্রকৃতি। আচ্ছা, বিন্দুকে শিশিরের জন্য কষ্ট পাচ্ছে না? এই 1 মাসে কি ওর মনে একটু হলেও শিশির জায়গা করতে পারেনি? যে বিন্দু একসময় শিশিরের জন্য পাগল ছিল, আজ তার জন্য কি একটু খারাপ লাগছে না? নাকি এখনো শিশিরের উপরে রাগ পুষে রেখেছে, প্রতিশোধ নেওয়ার ধান্দায় আছে? নাকি ভাবছে শিশির এক সময় আমাকে কষ্ট দিয়েছে, আমিও এখন তার থেকে দূরে দূরে থেকে কষ্ট দেব? দেখা যাক বিন্দুর মনে কি চলছে। ছাদের কার্নিশে দাঁড়িয়ে বিন্দু প্রকৃতিকে উপলব্ধি করছে। আশ্বিন মাসে মেঘ মোটামুটি কেটে যায়। এই সময় আকাশ পরিষ্কার, তবে মাঝে মাঝে হুটহাট করেই বৃষ্টির উপদ্রব দেখা দেয়। এই জন্য কোনো পূর্বাভাস অবশ্য সে দিতে নারাজ। বিন্দু এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। আপনি কি আমাকে বোঝানোর জন্য হারিয়ে গেলেন শিশির, নাকি অভিমান করে? আপনার কি মনে হয় আমি এতে কষ্ট পাবো? এটা ভুলেও ভাববেন না। আপনার ভাবনাতেও নেই আমি কি চাই। আপনার জন্য এতটুকু সহানুভূতি আমার মাঝে এখনো তৈরি হয়নি, কখনো হবে কিনা জানিও না। আমার শুধু কষ্ট হচ্ছে আপনার বাবা মায়ের জন্য। তারা তাদের ছেলেকে হারিয়ে নিজেদের নিঃস্ব ভাবছে। প্রকৃতির ভারসাম্যহীনতায় ঋতুর পরিবর্তনকে আমরা সত্যি ঠিকমতো ধরতে পারি না। কখন আশ্বিন আসে আর কখন যায় শহরে, বসে থেকে তা বোঝা আর কঠিন হয়ে দাঁড়ায় আমাদের জন্য। তবুও শরৎ আসে, আশ্বিন আসে, প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধিতেই শরৎ উন্মুক্ত হয়ে থাকে। শরতের শোভা বৃদ্ধির সাথে সাথে মনের শোভাও বৃদ্ধি পেতে থাকে। অবশ্য তার জন্য মন থাকা চাই, 2 চোখ মেলে দেখার দৃষ্টি থাকা চাই, 2 ডানা মেরে ওড়াল দেওয়ার স্বপ্ন থাকা চাই। এর শোভা উপভোগ করতে হলে প্রকৃতির সাথেই আমাদের তাল মিলিয়ে চলতে হবে। আমরা যদি সেটা না করতে পারি তাহলে প্রকৃতির কোনো উন্নতি হবে না। কিন্তু তাকে যদি আমাদের সাথে তাল মিলিয়ে চলতে বলি, তাহলে প্রকৃতি বিপর্যস্ত হতে বাধ্য। সেই বিপর্যয়ী পরিণামেই আমাদের বিপর্যস্ত করে তুলবে। আজ 7 দিন পর শিশির বাড়ি ফিরেছে, মাথায় ব্যান্ডেজ করা। খুব আঘাত লেগেছিল সেদিন। নিজের বিধ্বস্ত হওয়ার দিনটা ছিল খুবই ভয়ানক। শিশির কল্পনা করতে পারেনি এমনটা হবে। আচ্ছা, প্রতিশোধ নেওয়ার কি খুব জরুরি ছিল? শিশিরের কি উচিত এখনই প্রতিশোধের পাল্টা জবাব দেওয়া? কিন্তু না, শিশির সেটা করবে না। প্রতিশোধের উদ্ধৃতি রয়েছে যা অবশ্যই তোমাকে অনুপ্রাণিত করবে। তুমি যদি এখনই প্রতিশোধের কথা ভাবো, তবে আরও 1 বার নয় 2 বার ভাবো। আর যদি তুমি তোমার ক্রোধের গভীরতার কথা ভাবো, তাহলে খুব শীঘ্রই বিস্ফোরণ হবে। তবে তুমি অপরিবর্তনীয় এমন কিছু করার আগে প্রথমে চিন্তা করো, যা পরে তোমাকে অনুশোচনা করবে, জীবনকে করে তুলবে আরো দুর্বিষহ। শিশিরও ঠিক সেই সময়ের অপেক্ষায় আছে, ধীরে ধীরে এর প্রতিশোধ তুলবে। হ্যাঁ, শিশির এই 7 দিন হসপিটালের বেডে শুয়েছিল। কারোর প্রতিশোধের কারণে তার আজ এই অবস্থা।
শিশির এই 4 দিন রুহানের মাধ্যমে ইনফরমেশন নিয়েছে কে তার এত বড় ক্ষতি চায়। শিশির তার শত্রুদের মুখ চেনে রাখতে চায়, আর তার চেষ্টা সফল হয়েছে। সে খুঁজে পেয়েছে কে কে এসবের সাথে জড়িত ছিল। সেদিন শিশির মিটিং শেষ করে রুহানকে বাড়ি পাঠিয়ে দেয়, আর বিন্দু, রুদ্রা, মেঘের জন্য সবই মেলে যায় সারপ্রাইজ গিফট কিনতে। কিন্তু কে জানতো তার সামনে সরি দাঁড়িয়ে আছে। শিশির যে ওভারে উঠেছিল, সে ড্রাইভার কিছু দূর যেতেই গাড়ি থামিয়ে শিশিরের মুখে স্প্রে করে। সাথে সাথে শিশির জ্ঞান হারায়, আর মুখ আড়াল করা কিছু গুন্ডা গাড়িতে এসে বসে। এরপর ড্রাইভার ওই মাস্তানদের দেখানো পথ অনুযায়ী গাড়ি চালায়। তারা শিশিরের ফোন, যাবতীয় সব ইম্পর্ট্যান্ট জিনিসপত্র নিয়ে যায়, যেগুলো শিশিরকে গুম করে ফেললেও কেউ না জানতে পারে। প্রায় ঘন্টা 2 পর শিশিরের জ্ঞান ফিরে, আর তাকে দেখে সে একটা নিরিবিলি জায়গায় পড়ে আছে, আর শিশিরের চারপাশে কিছু মাস্তান টাইপের লোক তাকে ঘিরে বসে মদ গাঁজা খাচ্ছে। শিশির উঠে বসে জিজ্ঞাসা করলো তাকে এখানে কেন আনা হয়েছে। এই কথা বলতে এই গুন্ডারা সবাই হু হু করে হেসে বলতে থাকে, তোকে তোর জমের বাড়ি পাঠানোর অর্ডার এসেছে রে। কি করবো বল, আমরা তো টাকাই কেনা গুন্ডা, তাই এমন মায়াবী মুখ বানিয়ে লাভ নেই। শিশির জিজ্ঞেস করে তাদেরকে কে পাঠিয়েছে, কিন্তু এই কথা যেন তারা কানেই তুলছে না। তারপর এক প্রকার ধস্তাধস্তি চলে শিশিরের সাথে। শিশিরের শরীরের সব শক্তি যেন কমে আসতে আস্তে আস্তে। নিজেকে রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে তার জন্য। অনেক চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারেনি। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন এসে শিশিরের মাথায় বাড়ি মারে। সাথে সাথে শিশির মাটিতে লুটিয়ে পড়ে। শিশিরের এই মুহূর্তে বিন্দুর হাসি উজ্জ্বল মুখটা একবার ভেসে ওঠে, আর সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তাকে অভাবেই ফেলে রেখে ওরা দৌড়ে পালিয়ে যায়। ওদের হয়তো শিশিরকে একেবারে মেরে ফেলার প্ল্যান ছিল, কিন্তু কিছু মানুষের আনাগোনায় গুন্ডরা পালিয়ে যায়। ওরা ভেবেছিল এমন নির্জন জায়গায় হয়তো কেউ আসবে না, তাই এমন জায়গায় নিয়ে আসে। কিন্তু তাদের ভাবনাতেও ছিল না এটা একটা গ্রাম। গ্রামের আনাচে কানাচে মানুষ যায়। শহর হলে না হয় গলিতে ফেলে রাখতো, কেউ না দেখার ভান করে চলে যেত, কিন্তু গ্রামের মানুষ এমন হয় না। গ্রামের মানুষরা আর যাই হোক একটা মানুষকে এইভাবে গুন্ডাদের হাতে ছেড়ে পালিয়ে যাবে না, তাকে রক্ষা করবেই। সেদিনও তাই ভাগ্যক্রমে শিশির বেঁচে গিয়েছিল, না হলে ওর পরপরে সেদিনই চলে যেত। গ্রামের মানুষজনই তাকে নিয়ে ওই দিন শহর হসপিটাল ভর্তি করে। প্রায় 3 দিন পরে শিশিরকে খুঁজে পাওয়া যায় ক্যানিগঞ্জ এক সরকারি হসপিটাল থেকে। শিশিরের জ্ঞান থাকলেও ঠিকমতো কথা বলতে পারতো না, তাই কেউ জানতো না শিশির আদৌকে। পুলিশদের সহযোগিতায় সেদিন শিশিরকে খুঁজে পায় করিম সাহেব। জানার পর সেখান থেকে সেদিনই আশরাফ আহমেদ ঢাকা মেডিকেলে ভর্তি করে, আর তার 4 দিন পর আজ শিশিরকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেয়। এই 4 দিন বিন্দু সবসময় শিশিরের সাথে হসপিটালে ছিল। শিশিরও বিন্দুর প্রতি অনেকটা দুর্বলতা জন্মে গেছে। ওর প্রতি যত্ন দেখে। হয়তো 10 বছর আগের ভালোবাসা আবারও করান আসছে শিশিরের মনের দরজায়। শিশির এতদিন সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করত, তাই বলে যে মেঘলাকে ভুলে বিন্দুর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছিল সেটা না। তবে ভালো না বাসলেও বিন্দুর প্রতি মায়া ছিল অনেকটাই। সে জানতে চেয়েছিল কি কারণে বিন্দুর শিশিরের প্রতি এত রাগ। কিন্তু বিয়ের এই 1 মাস চেষ্টা করেও শিশির বিন্দুর কাছে কিছু জানতে পারেনি। সবসময় ওদের কাছে কোনো না কোনো এক বাধা এসেই গেছে। শিশির এখন বিন্দুর রুমে শুয়ে আছে। শিশিরের রুম দখল করে আছে শিশিরের বাবা আর তিয়াস, আর গেস্ট রুমে শিশিরের মা ইন্দু আর তার মা তন্দ্রাবতী। বিন্দুর বাবা আরও একদিন আগে চলে গেছে নারায়ণগঞ্জে। এছাড়া বিন্দু আর শিশিরের মাঝে যে স্বামী স্ত্রী স্বাভাবিক সম্পর্ক নয়, সেটা শুধু ওদের মাঝে সীমাবদ্ধ রাখতে চায় ওরা। এনি ফ্যামিলিকে জানিয়ে তাদের কষ্ট দেওয়া কোনো মানেই হয় না। রুদ্রাকেও বিন্দু না করে দিয়েছে। ওর বাবাই আর মাম্মা যেন এক রুমে থাকে না, এই কথা যেন কাউকে না জানানো হয়। রুদ্রাও তাই মায়ের কথা রাখতে কাউকে কিছু বলে না। রুদ্র যেমন বিন্দুর কথা অক্ষরে অক্ষরে পালন করত, রুদ্রের মেয়েও হয়েছে তাই, একদম বাবার কপি। বিন্দু রুদ্রকে তার মেয়ের মাঝে ফিল করে। বিন্দু হুট করে ওর রুমে আসে, সুপের বাটি হাতে নিয়ে। শিশিরের দিকে বাটিটা বাড়িয়ে, গরম গরম এই চিকেন স্যুপটা খেয়ে নিন। শিশির বিন্দু দিকে তাকালো ঠিকই, কিন্তু কোনো কথা বলল না। কি হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? এই কয়েকদিন তো ভালোই স্বামী সেবা করলাম, এখন তাহলে কি হলো? মানে? স্যুপটা খাইয়ে দাও। আপনি এখন অসুস্থ, নিজের কাজ নিজে করতে পারবেন। তাছাড়া আমার কাজ আছে অনেক। এই কয়েকদিন হসপিটাল থেকে বাড়ি ঘরের অবস্থা খারাপ, পরিষ্কার করতে হবে। 2 দিন হলো বুয়াও আসে না, তার নাকি জ্বর এসেছে। এখন সব ক্লিন আমাকে একাই করতে হবে। যতক্ষণ কথাগুলো বললে ততক্ষণে অর্ধেকের বেশি খাওয়া হয়ে যেত। আর এত টেনশন কিসের? আমার শালিকা তো আছেই, ওকে বলো, ও না হয় তোমাকে হেল্প করবে। ইন্দু আর আম্মু নাকি কালকেই চলে যাবে। সেটা কি করে হয়? আমার শাশুড়ি এই প্রথম মেয়ের বাড়ি আসলো, আর এত তাড়াতাড়ি চলে যাবে? আব্বুর খাওয়ার অসুবিধে হচ্ছে, তাই আম্মু থাকতে চাচ্ছে না। তাহলে এক কাজ করো,
ইন্দুকে কিছুদিন রেখে দাও এখানে। তুমি আর রুদ্রা তো সারা দিন বাসায় একা থাকো, আমিও ঠিকঠাক সময় দিতে পারি না, তাই ইন্দু থাকলে তোমাদের ভালো লাগবে। আর একদিন পর তো আম্মু আব্বু নারায়ণগঞ্জে যাবেই, মা না হয় আরও একদিন এখানে থেকেই আম্মুদের সাথেই যাবেনি। বলে দেখি ওকে। বিন্দুবালা, না সরি বিন্দু, কি বলবেন বলেন। তুমি এই কয়দিনে কিছুটা রোগা হয়ে গেছো। হসপিটালে ছিলাম, ঠিক মতো ঘুম হয়নি কয়েকদিন, এই জন্য মেবি এমন লাগছে। ঠিক হয়ে যাবে। মেঘ কোথায় বিন্দু? মায়ের কাছে মনে হয়। আর রুদ্রা? কোথাও আছে হয়তো, মেঘের সাথেই মনে হয়। আম্মু আর মায়ের কাছে বসে আছে। ওকে পাঠিয়ে দাও। সন্ধ্যার পর ড্রয়িং রুমে সবাই বসে আছে। এখানে শুধু শিশিরের বাবা আশরাফ আহমেদ নেই। সে মাগরিবের নামাজ পড়তে বাইরে গিয়েছিল, তারপর আসেনি। এসে নামাজ পড়ে একবার আসবে। বিন্দু আর ইন্দু মিলে পাস্তা আর বিফ রোল বানিয়ে এনেছে সবার জন্য। শিশিরও তখনই এসে বসে তিয়াসের পাশে। বিন্দু সবাইকে রোল দিতে বলে মেয়েকে কোলে নেয় ওর আম্মুর কাছ থেকে। আব্বু, আপনি এখন কিছু খাবেন? কি খাবেন? ইন্দু বোন, একটু জানার ডাইনিং টেবিলে বাবুর ফিডারটা ঠান্ডা করতে দিয়েছি, নিয়ে আয়। মাম্মা, আমি যাই। আচ্ছা ভাইয়া, তুমি কিন্তু এখনো কিছু বললে না কিভাবে অ্যাক্সিডেন্টটা হলো। এক কথা কতবার বলতে হবে তোদের? বললাম না আমার গাড়িটা ব্রেক ফেল করেছিল। আচ্ছা জিজু, আপনি তাহলে কেরানীগঞ্জে কিভাবে গেলেন? কাজ ছিল ওইখানে। আমার ছেলেটা ফিরে এসেছে, এটাই অনেক। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। যা বলেছেন বিয়ান। শিশির বাবা, তুমি কয়েকদিন অফিসে যেও না, ছুটি নিয়ে নাও। হ্যাঁ মা, রোহানকে সবটা সামলানোর দায়িত্ব দিয়েছি। ছেলেটা যা করলো আমাদের জন্য, ওর ঋণ শোধ হবার নয়। রক্তের সম্পর্ক না থেকেও রোহান যে এতটা ভালোবাসে তোকে, ভাবতেও পারিনি। হ্যাঁ আম্মু, রোহানের মতো ছেলে হাতে গোনা কয়েকজন আছে যাদের খুব সহজে বিশ্বাস করা যায়। রুহান কি বিয়ে করেছে? না মা, পাত্রী খুঁজছে। ওর মা বিয়ে করানোর জন্য পাগল হয়েছে, কিন্তু রোহান স্বীকার হচ্ছে না। আরো 2-3 বছর সময় চায়। তন্দ্রাবতী এবার ইন্দুর দিকে তাকিয়ে কিছু একটা ভাবে, যা শিশিরের চোখ এড়ালো না। শিশির বুঝতে পেরেছে তন্দ্রাবতীর মনে কি চলছে। ছেলেটা খুব বুদ্ধিমান, তাই না শিশির? ওর কাজকর্ম দেখলেই বোঝা যায়। বুদ্ধিমান হবে না? ওর কোয়ালিফিকেশন জানো? ঢাকা ইউনিভার্সিটির টপার স্টুডেন্ট ছিল, স্কলারশিপে অস্ট্রেলিয়া যেত, পাসপোর্ট ভিসাও রেডি ছিল। কিন্তু এক কালবৈশাখী ঝড় এসে ওর লাইফটা খণ্ড বিখণ্ড করে দেয়। যদি এতই ভালো স্টুডেন্ট হও, তাহলে তোমার অ্যাসিস্ট্যান্ট কেন? সেটা তিশান, যা জানিস না সেটা নিয়ে মাতামাতি করবি না। ওর যতটুকু যোগ্যতা আছে একটা কোম্পানি চালানোর, তার ন্যূনতম যোগ্যতা হয়তো আমারও নেই। মানে তো বললামই, ওর অনেক ভালো ভালো জবের অফার এসেছে, দেশে এমনকি বিদেশেও। অনেকগুলো পাবলিক ভার্সিটিতেও প্রফেসর হিসেবে জয়েন করতে বলেছে, কিন্তু ও সব রিজেক্ট করেছে। কেন জানো? শুধুমাত্র আমার জন্য। আপনার জন্য কেন? সে অনেক কাহিনী, অত তোমাদের জানতে হবে না। শুধুমাত্র এতটুকু জানো, রুহান আমার কাছে অনেক বড় ঋণী, যার জন্য ও কোনো মতেই আমাকে ছাড়বে না। আমি অনেক বুঝিয়েও লাভ হয়নি। আমাদের কোম্পানিতে আমি তো ডিরেক্ট, আর ওর পজিশন আমার নিচেই। ও চাইলে আমার পজিশন নিতে ওর 1 মিনিটও টাইম লাগবে না, কিন্তু ও সেটা চায় না। মজার ব্যাপার কি জানো? কোম্পানির বড় বড় ডিলগুলোতে আমি ওর কাছে পরামর্শ নেই। ও যেভাবে বলে সেভাবেই কাজ করি, এতে সাকসেসও হই প্রতিবার। আচ্ছা বাবু, রোহান তোর কাছে ঋণী কেন? বললাম না, সেটা তোমাদের না জানলেও চলবে। রুদ্রা, এদিকে আস আম্মু। রুদ্রা আসতে তোমার বাবাই ব্যথা পাবে। কিছু কি মিস করছো? কি? আইসক্রিম? হ্যাঁ বাবাই, অনেক খেতে ইচ্ছে করছে। এই না, একদম না রুদ্রা। আমার মেয়ে যা চায় তাই হবে, তাই না মাম্মা? তিয়াস, নিচে যে 2টা আইসক্রিমের বক্স নিয়ে আসবি। আর কিছু খাবে রুদ্রা? আচ্ছা, বাকি কেউ? ইন্দু, কি খাবে আপু? না জিজু, কিছু খাবো না। ওকে, তাহলে 2টা বক্স আর 2 লিটারের 7 আপ নিয়ে আয়। 500 টাকা খরচ করবি, আর 500 নিজের কাছে রাখ। টিয়াস চাচ্চু, আমিও যাব তোমার সাথে।
শোনো শোনা, তুমি থাকো, আমি যাবো আর আসবো। না, আমাকে নিয়ে যাও। রুদ্রা, চাচুকে যেতে দাও। যাক না, নিচেই তো আইসক্রিম পার্লার। না আম্মু, সন্ধ্যার সময় আমি বাইরে যেতে দিব না। মাম্মা চলে এসো, চাচ্ছু যাক। ইন্দু, বাবুকে নে তো। তারপর বিন্দু মেঘকে দিয়ে রুদ্রাকে টেনে নিজের কাছে বসায়। রুদ্রার চুলগুলো বিন্দুর চুলের মতো অনেক স্পট, স্ট্রেইট আর সিল্কি। রুদ্রার চুলগুলো অনেক লম্বা। রুদ্রা দেখতেও একদম বারবি ডলের মতো। ওর মুখের ফেস রুদ্র আর বিন্দু মিলিয়েই হয়েছে, তবে গায়ের রং রুদ্রের মতো ধবধবে ভরসা। বিন্দুর মতো ঠোঁটের নিচে একটা মাঝারি গরনের কালো তিল। মোট কথা, রুদ্র আর বিন্দুর সংমিশ্রণে রুদ্রা হয়েছে। তবে বিন্দুর চেয়ে রুদ্রের সাথেই বেশি মিল পাওয়া যায় রুদ্রাকে। ওর স্বভাব হয়েছে দুজন মিলে। তবে রুদ্রের মতো অহংকারী আর বদমেজাজি না, সে তার মায়ের মতো খুবই মিশুক হয়েছে। আর বিন্দুর কিশোরী বয়সের চঞ্চলতা রুদ্রের মাঝে এখনই প্রকাশ পায়। মাম্মা, ব্যথা পাচ্ছি তো। হয়ে গেছে। ভাবছি ইন্দুকে বিয়েটা দিয়ে আমরা মিরপুরে চলে আসব। ওখানে বিন্দুর ফুপু থাকে, সিফাতরা তো মিরপুরে ভাড়া থাকে। তো আপনার বেয়াই ভাবছে সে আর তার বোন সুহেলি দুজন মিলে ফ্ল্যাট কিনবে। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। না মা, আপনাদের কিনতে হবে না। সামনের বছরে আমি উত্তরায় জায়গা কিনে আমার স্বপ্নের রাজপ্রাসাদ বানাবো, আর সেখানে আমি আমার দুই পরিবারকে নিয়ে আরামে থাকবো। বিন্দু উত্তর শোনা মাত্রই হাত থেকে চিরুনিটা পড়ে যায়, কারণ উত্তরায় বিন্দু আগের শ্বশুর বাড়ি। হ্যাঁ, রুদ্রদের বাড়ি উত্তরাতেই, যেখানে বিন্দু 4 বছর থেকেছে। রুদ্র মারা যাওয়ার পরপরই বিন্দুকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছিল ওর শাশুড়ি, তাই আর চায় না সেখানে যেতে। বিন্দুটা চলে যায় ড্রয়িং রুম থেকে। আর শিশির মনে মনে এতক্ষণ ভাবছিল রাজপ্রাসাদটা হবে একদম মেঘলার মনের মতো। বিন্দুর বরাবরই চাওয়া ছিল খুবই সামান্য, কিন্তু মেঘলার আবার বেশি ছিল। হয়তো ছোটবেলা থেকে অভাব অনটনে বড় হয়েছিল, তাই চাওয়াটাও বিশাল। শিশির ভেবেছে বাড়ি বানিয়ে মেঘলার বাবার বাড়ি মানুষকেও এখানে এনে একসাথে থাকবে সবাই মিলে। এতে অবশ্য বিন্দু রাগ করবে না, বরং খুশি হবে, কারণ বিন্দুকে সে অনেক বছর ধরে চেনে। আর মেঘলাদের অভাবে সংসারে আছে শুধু মেঘলার মা আর ওর ছোট ভাই। মেঘলার বাবা অনেক আগে মারা গিয়েছে। মেঘলার ভাইয়ের সমস্ত ভরণ পোষণ এখন পর্যন্ত শিশিরই চালাচ্ছে। মেঘলার ছোট বোনের বিয়ের সমস্ত দায়িত্ব শিশির হাতে নিয়েছিল। মেঘলা মারা যাওয়ার 3 মাস পরেই মেঘলার বোন মিহার বিয়ে হয়। শিশির তখন যাওয়ার পরিস্থিতি ছিল না, তবে বিয়ের দিন 1 ঘন্টার জন্য অ্যাটেন্ড করেছিল আর সমস্ত দায়িত্ব রোহনের মাধ্যমে পালন করেছিল। যাই হোক, শিশিরের ভাবনার মাঝেই হঠাৎ করে চিরুনি পড়ার আওয়াজে শিশির চমকে ওঠে। বিন্দুর কি হলো? আর কেউ না জানলেও তন্দ্রাবতী আর ইন্দু ঠিকই বুঝেছে বিন্দু কেন এভাবে উঠে গেল। তন্দ্রাবতী কিছু বলতে যাবে, তার আগে রুদ্রা বলে ওঠে, উত্তরায় তো রোদ চাচ্চুদের বাসা, তাই মাম্মা চলে গেল। মাম্মা তো ওই বাড়িতে যেতে চায় না। রোদকে? এমা, তুমি জানো না, সে তো আমার পাপার ভাই হয়। অনেক সুন্দর দেখতে, আমার পাপার মতো। ও তাই? আর আমি বুঝি পচা দেখতে? না বাবাই, তুমিও অনেক সুন্দর দেখতে। তখনই কলিং বেলের আওয়াজে ইন্দু যায় দরজা খুলতে। ইন্দু গিয়ে দেখে তিয়াস এসেছে। তিয়াস, কি হয়েছে? চোখ মুখ লাল কেন? আর বলো না আপু, এক ফাজিল মেয়ে দৌড়াতে গিয়ে এসে পড়ে যায় আমার উপরে। পরে মলের সবাই তাকিয়েছিল আমাদের দিকে। কি একটা ডিসকাস্টিং অবস্থা। মেয়েটাকে যদি আর একবার সামনে দেখি, কি যে করবো ওর চত্ব সব। কেন, আজকে কিছু বলনি? হ্যাঁ, অপমানে অনেক করেছি। আর মূলকে জায়গা পায় না, তোর উপর এসে পড়ে সবাই। কই, আমাদের উপর তো কেউ পড়ে না। আমার ছোট ছেলে এসব পছন্দ করে না, ওর সাথে বারবার এমন অদ্ভুত কাহিনী ঘটে। কিন্তু সবাইকে আইসক্রিম দাও, আর একটা বক্স যে ওইটা শুধু আমার রুদ্রার, ওটাতে কেউ হাত দিবে না, আর আমিও খাবো না। তোমার আপু যদি খায়, ওকে পাঠিয়ে দিচ্ছি। বিন্দু চুপচাপ ব্যালকনিতে দাঁড়িয়ে রুদ্রের কথা ভাবছে। 6 বছর আগে যখন রুদ্রের সাথে উত্তরায় প্রথম আসে, সেদিন বিন্দু তার ফ্যামিলিকে ছেড়ে অনেক দূরে চলে আসে। ভেবেছিল একটা মা বাবাকে হারালাম, তো কি হয়েছে, আর একটা মা বাবা তো আছেই। কিন্তু বিন্দুর ধারণা ছিল ভুল। শাশুড়ি তো শাশুড়ি হয়, সে কি কখনো মা হতে পারে? স্বামী যদি ভালো হোক, শ্বশুর শাশুড়িও ভালো হওয়া লাগে। প্রথম দিকে তো বিন্দুর রুদ্রকে নিয়ে কোনো সিরিয়াসই ছিল না। ও রুদ্রের সাথে অনেক রুডলি বিহেভ করেছে, কিন্তু যখন বুঝতে পারলো রুদ্র শিশিরের মতো না, ওকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে, তখন থেকে রুদ্রকে ভালোবাসতে শুরু করে বিন্দু। কিন্তু তার স্থায়িত্বকাল স্বল্প সময় ছিল, মাত্র 4 বছর। রুদ্রের ভালোবাসা পেয়েছে রাগ দুরন্ত মেয়ে থেকে এক শান্তশিষ্ট রমণীতে পরিণত করতে। তাই তো শিশিরের প্রতি আগের মতো আর কোনো জেদ দেখায় না।
তা না হলে এতক্ষণে শিশিরের সাথে সংক্রান্ত দূরের কথা, ওর ছায়াও পড়তো না। তবে শিশিরদের বাড়িতে এসে বিন্দুর শ্বশুর শাশুড়ি সম্পর্কে কিঞ্চিত পরিবর্তন হয়েছে। সব শ্বশুর শাশুড়ি এক হয় না। রুদ্রের বাবা মায়ের গর্ভে হয়তো শিশিরের জন্ম নেওয়া লাগতো, আর রুদ্রের বিন্দুর এই শ্বশুর শাশুড়ির গর্ভে জন্ম নিলে কি দারুণ হতো, তাই না? হঠাৎ কারো ডাকে পেছনে তাকালো বিন্দু। কি হলো, বললে না যে? জি, কি বলছেন? শুনতে পাইনি। এক ধ্যানে মগ্ন থাকলে শুনতে পাবে কি করে? বললাম রুদ্রাকে মিস করছো? না, তবে তবে কি, রুদ্রের পিক আছে? আমি তো কখনো দেখিনি ওকে। আছে। রুদ্রের মতোই দেখতে ছিল ওর পাপা। অনেকটা মিল খুঁজে পাওয়া যায় দুজনের। তাহলে নিশ্চয়ই অনেক সুন্দর ছিল সে। আমার রুদ্রা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি তো ভেবেছি তোমার মতো সুন্দর হয়েছে। না, আমার সাথে কিছু কিছু মিল থাকলেও রুদ্রর সাথে ছিল প্রগাঢ় মিল। রুদ্র অনেক সুন্দর ছিল। তার কাছে আমার নিজেকে তুচ্ছ মনে হতো, আর আমাকে ভালোবাসতো অনেক। একটা স্বামী যে তার স্ত্রীকে এত ভালোবাসতে পারে, রুদ্র আমার জীবনে না আসলে হয়তো বুঝতামই না। শিশির কেন জানি এই কথাগুলো খারাপ লাগছে। শিশিরকে কি একটুও মিস করেনি বিন্দু? নিজের স্বামীর এত বাহার, অথচ শিশির প্রায় বিন্দুকে মনে করে চোখের পানি ফেলতো। কথায় বলে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। শিশির যদি তখন মর্যাদা দিত, তাহলে হয়তো ওদের জীবন আরো সহজ হতো। বিন্দু আলমারি থেকে খুব যত্নে একটা অ্যালবাম বের করলো, সাথে বড় ফ্রেমে বন্দি করা একটা ছবি, যেখানে ছিল রুদ্র বিন্দুর মাঝে 1 বছরের একটা বাচ্চা। সম্ভবত ছবিটা ছিল রুদ্রার জন্মদিনে, কিন্তু শিশির কেন যেন বিন্দুর পাশে রুদ্রকে মানতে পারছে না। ওর ছবিটা দেখার সাথে সাথে কেমন যেন অস্থির লাগছে। এইটা হলো আমার রুদ্র। আমার রুদ্র। কথাটা শুনে এক পলক বিন্দুর দিকে তাকিয়ে অ্যালবামের দিকে নজর দিল। সত্যি কোনো তুলনা হয় না রুদ্রের রূপের। শিশির প্রথমে ফ্রেমে বাঁধানো ছবিটা দেখে রুদ্রের চেহারা বুঝতে পেরেছিল, কিন্তু এই ছবিটাতে স্পষ্ট রুদ্রকে বোঝা যাচ্ছে ছবিটা হয়তো এদেশের না, বাইরে কোনো দেশে গিয়ে উঠেছিল। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে রূপবান লম্বা এক যুবক টি শার্ট পরে হাতে কোর নিয়ে দাঁড়িয়ে আছে। যুবকটি যে নিঃসন্দেহে বলিষ্ঠ দেহের অধিকারী, সেটা তার শক্তিশালী জিম করা বডি মাসেল দেখেই বোঝা যাচ্ছে। যে কোনো নারীর সৌন্দর্য থেকেও যেন হার মানায়। শিশিরের এবার হিংসে হতে লাগলো রুদ্রকে দেখে। তার কাছে মনে হচ্ছে শিশির যেন রুদ্রের রূপের ধরা ছোঁয়ার বাইরেও নেই। শিশির এবার বুঝতে পারলো রুদ্রার এত সুন্দর হওয়ার কারণ। এতদিন ভাবতো বিন্দু সুন্দরের জন্য হয়তো রুদ্রা সুন্দর ছিল, কিন্তু না, বিন্দু ঠিকই বলেছে, রুদ্রের কাছেও বিন্দুর সৌন্দর্য হার মানায়। পরবর্তী কয়েক পৃষ্ঠায় রুদ্রের ছোটবেলার আর রুদ্রার ছোটবেলার বেশ কয়েকটা ছবি ছিল। তারপরের বিন্দুর শ্বশুরবাড়ির ফ্যামিলি। বিন্দুদের এক পাশে রুদ্র, আর বিন্দুকে আরেক পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি যুবককে শিশির চিনল না। এই ছেলেটি রুদ্রের থেকে কোনো অংশে কম না। এই যুবকটিও অনেক সুন্দর রুদ্রের মতো। বিন্দু দিকে তাকাতেই বিন্দু দেখে বলল, এটা আমার দেবর রুদ্রিক মাহবুব রোদ, আর আমার শ্বশুর মিস্টার রিশান মাহবুব, আর এটা শাশুড়ি মিসেস রনিতা মাহবুব। ওহ, তোমার শ্বশুরবাড়ির সবাই অনেক সুন্দর ছিল। মায়ের চেহারা তো অনেক সুন্দর, কিন্তু বিহেভ ততটাই খারাপ। পুরো অ্যালবাম জুড়ে বিন্দু শ্বশুর বাড়ির ছবিতে ভরপুর। বিন্দু বাবার বাড়ির ছবিও ছিল অনেক জায়গায়। ইন্দু আর রোদের কাপড় হিসেবেও কয়েকটা পেক ছিল, তবে সেটা দেখে শিশির কিছু বলল না। ওর আর ভালো লাগছে না এগুলো দেখে, কারণ প্রতিটা ছবি বিন্দু ওর শ্বশুর বাড়ির ব্যাখ্যা দিয়ে যাচ্ছে। কিন্তু লাস্ট মুহূর্তে কয়েকটা ছবি দেখে শিশির যেন জ্বলে উঠল। ওর চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে ছবিগুলোর দিকে, কারণ ছবিগুলো ছিল রুদ্র আর বিন্দুর বিয়ের ছবি, আর বিয়ের পর বেশ কিছু কাপল ছবি। শিশির তো রাগে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এইটা হলো আমার আর রুদ্রের হানিমুনের প্যারিসের। বিন্দু, আমি এখন একা থাকতে চাই। লাইট অফ করে ড্রয়িং রুমে যাও। আমার মাথা ধরেছে। লিভ মি অ্যালোন প্লিজ। বিন্দু বেশ বুঝতে পারছে শিশির রীতিমতো রাগে গজগজ করছে। ও তো শিশিরকে জ্বালাতেই এত এত ব্যাখ্যা করলো। আজকে যেন বিন্দু এক অদ্ভুত শান্তি লাগছে। বিন্দু ফ্রেমের বন্দি করা ছবি আর অ্যালবাম আলমারির ড্রয়ারে তালা দিয়ে রেখে রুমের লাইট বন্ধ করে নিস্তব্ধে শয়তানি হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আজকে বেশি জব্দ হয়েছে শিশির। বিন্দু যাওয়ার পর শিশির কপালে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়লো। এটা তো স্বাভাবিক, বিন্দুর আর রোদের কাপড় পিক তো থাকবেই, কিন্তু এতে শিশিরের এত রাগ লাগছে কেন? রাগে ওর কপালে রগ ফুলে ওঠে। বিন্দুবালা, তুমি আমায় চরম ঠকিয়েছ। আমি যখন তোমার শোকে কাতর ছিলাম, তখন তুমি কিনা ওই রুদ্রার সাথে হানিমুন করছো। আমি তো এতদিন নিজেকে দোষ দিয়েছি, আমি হয়তো তোমায় ঠকিয়েছি, কিন্তু না বিন্দু, তুমি আমায় ঠকিয়েছ। এত বড়লোক শ্বশুরবাড়ি, এত সুন্দর বর, তার উপর স্টাবলিশ ছিল।
যা দেখে তুমি লোভ সামলাতে পারোনি, তাই তো আমাকে ছেড়ে ওই রুদ্রকে বিয়ে করেছিলে। আমি তো তখন বেকার ছিলাম, তাই না? গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার রূপও তেমন ছিল না তোমার রুদ্রের মতো, তাই তো? আশ্বিন মাসে বৃষ্টির তেমন প্রভাব না থাকলেও হুটহাট করেই এর আগমন ঘটে। কেন ঘটে? সে কি কারোর চোখের পানির বন্ধ হতে চায়? মনের কষ্টকে দূর করতে চায়? আদৌ কি সে পারে? তার কি এরকম কোনো ক্ষমতা আছে? মানুষ নামক জীবের প্রতিপত্তির সাথে পেরে ওঠা তার কাছে কি খুব সহজ মনে হয়? না, পৃথিবীর সর্বোত্তম জীব হলো মানুষ নামক প্রাণী, যার সাথে পৃথিবীর অন্য কোনো কিছুর পেরে ওঠা সম্ভব হয় না। বৃষ্টি যতই মানুষের চোখের পানি বিলীন করতে পারুক না কেন, মানুষের মনের কষ্ট দূর করতে সক্ষম হয় না। সেই ক্ষমতা বৃষ্টির নেই। এই ক্ষমতা একমাত্র তারই আছে যার জন্য মনের গহীনে কষ্টগুলো জড়ো হয়ে থাকে। এমনই এক বৃষ্টি ভেজা বিকালে এক রমণী ছাদের কর্নিশে দাঁড়িয়ে চোখের পানি বিলীন করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সফল হয়েছে কিছুটা, কিন্তু বাহ্যিক বর্ষণ দূর করতে পারলেও মনের বর্ষণ কি বৃষ্টি দূর করতে পারবে? ওই যে বললাম না, বৃষ্টির হয়তো এত বড় ক্ষমতা নেই। কাঁদতে কাঁদতে ইন্দুর চোখ ফুলে গেছে। এতগুলো দিন ভালোবাসা মানুষটিকে না দেখে শক্ত হয়ে থাকলেও আজকে রোদকে দেখার পর একদম ভেঙে যায়। আর সাথে মায়ের এমন আচরণ সে কিছুতেই মেনে নিতে পারছে না। আজকে সকালে ঘটনা, রুদ্রকে আজকে ইন্দু স্কুলের সাথে নিয়ে যায়। স্কুলে যাওয়ার সময় জেমে পড়ে থাকে ইন্দুরা, তাই ওভারের গ্লাস খুলে বাইরের দিকে মুখ পড়তেই এক কাঙ্ক্ষিত মানুষের চোখে চোখ পড়ে তার। রোদও ওর নিজের গাড়িতে বসে গ্রিন সিগন্যালের অপেক্ষা করছিল। হয়তোবা অফিস যাচ্ছিল, কারণ তার ছিল ফর্মাল গেট আপ। পরনে সাদা শার্ট ইন করা, হাতে কিছুটা ফোল্ড করা ছিল, আর হাতে নেভি ব্লু কালারের কোট। এক হাতে গাড়ির স্টিয়ারিং এ আর এক হাতে কোট ছিল, হাতে ব্ল্যাক কালারের ওয়াচ, চোখে সানগ্লাস, চুলগুলো ভীষণ এলোমেলো। ওর ঘামাক্ত কপালে এলোমেলো চুলগুলো একদম সেটে আছে। ফর্সা গালগুলো রোদের তাপে লাল হয়ে গেছে। সকালের দিকে বেশ গরম ছিল। রোদ এসি চালানোর জন্য গাড়ির গ্লাস লাগাতেই ইন্দুকে দেখে। প্রথমে ওর ভ্রম মনে করে চোখ বন্ধ করে, কিন্তু দ্বিতীয়বার তাকাতেই ক্লিয়ার হয় এটা ওরই ভালোবাসার মানুষ ইন্দু। রোদ গিয়ে ওভারে ভাড়া মিটিয়ে জোর করে ইন্দু আর রুদ্রাকে নিজের গাড়িতে নেয়। তারপর রুদ্রাকে অনেক আদর করে ওকে স্কুলে পৌঁছে দেয়, আর ইন্দুকে নিয়ে এক রেস্টুরেন্টে যায়। ইন্দু তো ভাবতেই পারেনি এতদিন পর তার সেই কাঙ্ক্ষিত মানুষটির সাথে আচমকাই দেখা হবে। রেস্টুরেন্টে যেয়ে কি খাবে? কিছু না। আমি এক কথা দুইবার বলতে পছন্দ করি না, সেটা ভালো করে জানো। বলো কি খাবে? ওকে ফাইন। এক্সকিউজ মি ভাইয়া। জি স্যার, বলুন। বার্গার, পিৎজা আর 2টা কোল্ড কফি দিবেন এখন, আর সাথে চিলি চিকেন উইথ ফ্রাইড রাইস 3টা, চিকেন উইংস, একটা আইসক্রিম বক্স, কয়েকটা ডেইরি মিল্ক সিল্ক প্যাক করে দিবেন। ওকে স্যার, একটু টাইম লাগবে। যত ইচ্ছা টাইম লাগুক, প্রবলেম নাই। নাও ইউ ক্যান গো। এগুলো প্যাক করে কোথায় নিবে? বাসায় আমার বউ আছে তো, তার জন্য নিয়ে যাব। আমি এখানে বসে বসে একা খাবো, সে না খেয়ে থাকবে, এটা কেমন দেখায় না? তো তুমি বিয়ে করেছো? করবো না কেন? তুমি তো আর আমাকে ভালোবাসো না, বিয়েও করবে না। আমাকে বলে নাকি তুমি নিজেকে মুভ অন করেছো, তাহলে আমি কেন পারবো না? ইন্দু ছোট ছোট চোখে তাকায় রোদের দিকে। তার মনে মনে ভাবে, তুমি আমাকে একটুও বুঝলে না। তুমি শুধু আমার মুখের কথাটাই শুনে রোদ, আর মনের কথা বুঝলে না। আমি মুখে যতই যা বলি তোমাকে কোনো দিন ভোলা সম্ভব না, কিন্তু তুমি ঠিক ভুলে গিয়ে নতুন বউকে নিয়ে সুখে আছো। উঠতে হবে আমাকে। রুদ্রাকে একা রেখে আপু কোথাও যেতে নিষেধ করেছে। আসছি, বাই। চুপচাপ বসো এখানে, এক পাও আগাবে না ইন্দু। রুদ্রা একা কি বলেছি বুঝতে পারোনি? বসো, নইলে কিন্তু খুব খারাপ হবে। তুমি তো বিয়ে করেছো, তাহলে আমার সাথে কি তোমার? তোমার বউ জানলে অনেক রেগে যাবে। তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে বসে আছো। সেটা আমার বিষয়, আর তাছাড়া আমার বউ অনেক ভালো, আমাকে অনেক বিশ্বাস করে। ভালো? রোদ মনে মনে ভাবে, এখন কেমন লাগে ইন্দুরানী? কত বলেছিলে আমাকে বলে তুমি খুব ভালো আছো, আমি যেন তোমার ডিস্টার্ব না করি। ভাবি আমার শাসায় তার বোনের থেকে সরে যেতে, কিন্তু সেটা কি আদৌ সম্ভব? আমার প্রাণ থাকতে কখনো আমি সরবো না, আর না কখনো তোমাকে ছাড়বো। তুমি যতই বলো, আমি জানি তুমি আজও আমায় ঠিক কতটা ভালোবাসো। তুমি বিয়ে করবে কবে? আমি কখনো বিয়ে করব না। কেন? ভাবি তো আমাকে বললো তোমার জন্য পাত্র খুঁজতে। আপু বলেছে? সেটাই তো বললাম। আর তুমি কিনা বলছো কখনোই বিয়ে করবে না। বাড়ির লোক তো তোমার বিয়ে নিয়ে খুব এক্সাইটেড। ছোট মেয়ে বলে কথা। আমি তোমার মতো বেঈমান না। চুপ করে থাকো, একটা কথাও বলবে না আর। রোদ একটা বাঘা হাসি দিয়ে ইন্দুর দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর
তোমার বউ কি খুব সুন্দর? আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী। তুমি আমাকে যেতে দিচ্ছ না কেন? তুমি তোমার বউয়ের আঁচল ধরে ঘুরো, আমার কাছে কি? হ্যাঁ, সব ছেলেরাই খারাপ, কেউ ভালো না, কেউ না, কেউ ভালোবাসতে জানে না, মূল্য দিতে জানে না, সবাই একরকম। তুমি খুব খারাপ রোদ, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। ভালোবাসলে এভাবে বিয়ে করতে পারতে না। আমি থাকবো না, আমি এখনই চলে যাব এখান থেকে। কিন্তু অনেক কষ্ট হচ্ছে ওর মেনে নিতে যে রোদ আর কখনো ওর হবে না। ভাবতেই বুকে মোচড় দিয়ে উঠছে, দম আটকে আসছে। বারবার বলছি এক পা নড়বে না, কথা কানে যাচ্ছে না? আমি তোমার সাথে অফিস বাদ দিয়ে এখানে কি খেলতে এসেছি? সব ম্যানার্স ভুলে গেছো? ইন্দু এবার কান্না করে ফেলে। রোদ উঠে ইন্দুর পাশে গিয়ে বসে। ওরা এতক্ষণ রেস্টুরেন্টের এক কেবিনে বসে থাকলেও দুজন দুই সবাই বসেছিল। রোদ ইন্দুকে এক হাতে কোমর জড়িয়ে ধরে আরেক হাত দিয়ে ওর গালে হাত রেখে নিজের দিকে মুখ ফিরিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। ছাড়ো আমাকে, একদম ছুবে না। তুমি আমার জন্য নিষিদ্ধ। কোনো পরপুরুষের সাথে কথাও আমি বলি না। আর তুমি কিনা আমাকে টাচ করছো? সাহস হয় কি করে? হ্যাঁ, আমি পরপুরুষ? রোদ এবার ইন্দুর চোখের পানি মুছে দিয়ে ওর দু হাতে আলতো করে চুমু দিয়ে ইন্দুকে বুকের সাথে মিশিয়ে দেয় আর ইন্দুর মাথায় হাত বুলোতে থাকে। রোদ কি পারে তার ইন্দ্রাণীকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে? রোদ তো শুধু এই ইন্দ্রাণীরই। রোদের মনের শহরে এই ইন্দু ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ। আমার বোকারানির শুধুই মুখে ফটর ফটর, একদম বুদ্ধি নেই। মানে আবার কি? মানে কিছুই না। তুমি বিয়ে করনি? না রে বাবা, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো, তবে বিয়েটা করব খুব তাড়াতাড়ি। আমার মিসেসকে খুব শীঘ্রই আমার বউ করে আমার সাথে তার নাম জড়িয়ে নেব, বুঝেছেন মিসেস মাহবুব? কিন্তু বাড়ির সবাই কি মেনে নিবে আমাদের? সেটা আমার উপর ছেড়ে দাও। ভাবিকে যেভাবে হোক আমি ম্যানেজ করব, আর ভাবিকে দিয়েই আঙ্কেল আন্টিকে। আম্মু তো তোমাদের বাড়ির কথা শুনতেই চায় না। একটু সময় দাও আমাকে, আমি সবকিছু ঠিক করে দেব। শুধু এটুকু মনে রেখো, আমি শুধু তোমার, আর কারণ না। তাহলে তুমি আমাকে মিথ্যে বলে কষ্ট কেন দিলে যে তুমি বিয়ে করেছো? আপনি যে আমাকে 6 মাস দিলেন, তার বেলায় জানো এই 6 মাস আমার কিভাবে কেটেছে? একটা রাতও আমি ঠিক মতো ঘুমাতে পারিনি। সব সময় তোমার কথা মনে পড়েছে, প্রচন্ড মিস করেছি তোমায়। মাঝে মাঝে কান্নাও করতাম। খুব বেশি কষ্ট হলে তোমাকে বিভিন্ন নাম্বার থেকে কল দিলেও তুমি ব্লক করে রেখেছো। কতটা পাষাণ হয়েছিল তুমি জানো? আমার মা তো দেখেও দেখে না, ছেলে মরলো কি বাঁচলো তাতে তার কিচ্ছু যায় আসে না। কি করব, আপুর কড়া নির্দেশ ছিল। আম্মু বলেছে তোমার সাথে যোগাযোগ রাখলে তার মরা মুখ দেখতে হবে। আমি কি করতাম বলো? তোমার উপর কারোর রাগ নেই, তোমাকে আমাদের বাসার সবাই খুব ভালোবাসে, কিন্তু তোমার মা বাবার উপর। এরই মাঝে ওটা খাবার নিয়ে আসে। তারপর ওরা খেয়ে সেখান থেকে একটা লেকের পাড়ে গিয়ে বসে। রোদ ইন্দুর ফোন নিয়ে ওকে সব জায়গা থেকে আনব্লক করে আর বলে নেক্সট টাইম ব্লক করলে খবর আছে। ইন্দুর কাছে এই শিশির আর বিন্দুর সব কথা শোনে। রুদ্রাকে শিশিরদের ফ্যামিলি কতটুকু মেনে নিয়েছে, রুদ্রাকে শিশির কতটুকু ভালোবাসে সব। রুদ্রার স্কুল ছুটি না হওয়া পর্যন্ত ওরা দুজন একসাথে থাকে। তারপর রোদি ইন্দুকে সাথে নিয়ে রুদ্রার স্কুল থেকে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আর যে খাবারগুলো প্যাক করেছিল সেগুলো ইন্দুর হাতে দিয়ে বলে ভেতরে নিয়ে যেতে রুদ্রা আর বাকি সবার জন্য। কিন্তু ইন্দু ভাবতেও পারেনি ওর কপালে আজকে শনি আছে। ইন্দু মনে ভেবেছিল এই খাবারগুলো নিজের টাকায় কিনেছে বলবে, রোদের নাম বলা যাবে না। কিন্তু কথায় আছে না, ভাগ্যে দরিদ্রতা থাকলে কেউ আটকাতে পারে না। ঠিক তাই হলো। রোদরা দৌড়ে এসে এই সবটা বলে দেয় রোদের কথা। ওকে ওর রোদ চাচু কত আদর করেছে, ওকে কোলে নিয়েছিল। ছোট মানুষ তো আর এত কিছু বুঝে না, তাই বলে ফেলেছে। বিন্দু সব শুনে রাগ করেছিল ঠিকই, কিন্তু ওর মা তন্দ্রাবতী এসে ইন্দুর গালে 2টা কষিয়ে থাপ্পড় দেয় আর বলে সে নিষেধ করার সত্ত্বেও কেন ইন্দু আবার কন্ট্যাক্ট করলো রোদের সাথে। ইন্দুর মা আরো একটা চর মেরে বলে আজকেই সাথে করে নারায়ণগঞ্জ নিয়ে যাবে। বিন্দুর মাকে শান্ত করার চেষ্টা করে। শিশিরের বাবা মা চলে গেছে আরো 2 দিন আগে, তন্দ্রাবতী চলে যেত, কিন্তু তার মা কিছুটা মুচকে যায়, যার কারণে শিশির যেতে দেয় না। বলেছে পা ঠিক হলে শিশির নিজে গিয়ে রেখে আসবে, আর সে পর্যন্ত শিশিরের শ্বশুরকে ওদের বাড়িতে থাকতে বলেছে। কিন্তু করিম সাহেব তাই কিছুতেই করবে না। মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে পড়ে থাকবে, তাও মেয়ের অবর্তমানে, এটা খুব একটা শোভনীয় দেখায় না। তাই সে হোটেলের খাবার কিনে আনে, নিজেও টুকটাক নিজে রান্না করে ভর্তা বা স্নানা বানিয়ে খায়, তাও মেয়ের বাড়ি যায় না।
সেই দুপুর থেকেই ইন্দু কান্না করছে রুম আটকে। আর বিকেলের দিকে বৃষ্টি আসলে দৌড়ে ছাদে চলে আসে। আজকে বৃষ্টি হয়তো ইন্দুর জন্যই বিধাতা দিয়েছে। ওর চোখের সব কষ্ট বিলীন করতে বৃষ্টি তার সঙ্গ দিতেই বর্ষণ হচ্ছে। ওর চোখের পানির সাথে সাথেই বৃষ্টি পানি দূর হয়ে যাচ্ছে, কিন্তু মনের কষ্ট কি দূর হবে? হয়তো না। যার জন্য মনে বর্ষণ হয় একমাত্র সেই পারবে এই প্রতিকার করতে, আর হয়তো কারো ক্ষমতা নেই। কিন্তু ভাবলেই দম আটকে আসে। ওর রোদকে ছাড়া সারা জীবন থাকবে কিভাবে? এই 6 মাসে যে রোদকে ভুলে গিয়েছিল তা কিন্তু না। ও সবার সামনে দেখাতো ও ভালো আছে, কিন্তু ও একটা জ্যান্ত লাশ হয়ে ঘুরে বেড়াতো সবার সামনে। সন্ধ্যার পর শিশির আজকে অনেকদিন পরে অফিস গিয়েছিল, তাই বাড়ির থমথমে পরিবেশ সম্পর্কে সে অবগত নয়। এসে দেখে ড্রয়িং রুমে মেঘ, বিন্দু, রুদ্রা আর ওর শাশুড়ি তন্দ্রাবতী বসে আছে সোফায়, কিন্তু কোথাও ইন্দু নেই। তবে এতে বেশি মাথা ঘামালো না। কি ব্যাপার, সবাই এত চুপচাপ কেন? বাবা, তুমি ফ্রেশ হয়ে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা মা? সিরিয়াস কিছু? হুম। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। শিশির রুমে চলে গেল। সে বিন্দুকে আবারও ইগনোর করা শুরু করেছে। খুব প্রয়োজন ছাড়া কথা বলে না। আর এই কয়েকদিনে ওরা মেঘ, রুদ্রাকে নিয়ে এক রুমে ছিল, কারণ ওদের পার্সোনাল কোনো ম্যাটার কারোর সামনে আসতে দিবে না। কিন্তু দুজনের মাঝে ছিল বেশ দূরত্ব, কথাও খুব কম হতো। শিশির ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে সবাই বসে। ইন্দু কোথায়? একবারও তো দেখলাম না আসার পরে। বাবাই, নানুপ্পি ইন্দুমতিকে মেরেছে। মানে? ও কিছু না বাবা। রুদ্রা শোনো, তুমি যাও তো, দেখো তোমার ইন্দুমতি কি করে। ইন্দুমতি তো আমার সাথে কথাই বলছে না তখন থেকে। কত ডাকলাম, শুনলো না আমার কথা। পাপ্পি দিলাম আর আমাকে বললো আমি যেন তাকে ডিস্টার্ব না করি। কেন বাবা, তুমি কাঁদছো কেন? কার এত বড় সাহস আমার রুদ্রাকে বকে? ইন্দুমতিকে আমি অনেক বকা দিয়ে দিব সোনা। না, আমার জন্যই ইন্দুমতি নানুপির কাছে মার খেয়েছে। তুমি আর বকো না বাবাই। তোমার জন্য মার খেয়েছে মানে? আমি রোজার কথা বাসায় বলেছিলাম, তাই। রুদ্রা, তোমাকে ভেতরে যেতে বলেছি না? রুদ্রা শিশিরের কোল থেকে নেমে কাঁদতে কাঁদতে ভেতর রুমে চলে গেল। শিশির রাগী চোখে বিন্দুর দিকে তাকিয়ে বলে, এভাবে ধমক দিলে কেন? কি সমস্যা তোমার? মেয়েটা কতটা কষ্ট পেয়েছে জানো? মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমি ওর মা, আমার চেয়ে আপনি ভালো বুঝবেন। এই বিন্দু, চুপ কর তো, ঝগড়া করছিস কেন? শিশিরের প্রচুর মেজাজ খারাপ হয় বিন্দুর কথা শুনে, কিন্তু ওর শাশুড়ি এখানে বসে আছে, তাই আর কিছু বলতে পারলো না। বাবা, আমি আর ইন্দু কালকেই নারায়ণগঞ্জ চলে যাব। অনেক দিন হলো তো এসেছি, আর কদিন থাকবো। তুমি আর না করো না এবার। কিন্তু মা, আপনার পা? ও ঠিক আছে এখন, তুমি চিন্তা করো না। আর একটা কথা ছিল, কিভাবে যে বলবো। কি কথা মা? নির্দ্বিধায় বলতে পারেন। তোমার সাথে যে ছেলেটা থাকে, কি যেন নাম? কে, রোহান? হ্যাঁ, রুহানি। ওর ফ্যামিলি কেমন? ফ্যামিলি খুব ভালো। মামা চাচারা সব ইউএসএ, অস্ট্রেলিয়ায় থাকে। তবে ওর আব্বুর অবস্থা ভালো ছিল না। গ্রামের একটা স্কুলে চাকরি করত। আর ওদের ফ্যামিলির যারা একটু উপর লেভেলের আছে, ওদের সাথে কেউ যোগাযোগ করতো না। আঙ্কেল 3 বছর আগে মারা গিয়েছে। ও, ছেলেটা অনেক ভালো, তাই না? ওরা ভাই বোন কয়জন? হ্যাঁ, 1000-এ একটা মেলে এমন ছেলে। ওর মতো এত ভালো ছেলে খুব কম দেখেছি আমার জীবনে। আর হ্যাঁ, ওরা 2 ভাই ছিল। ওর বড় ভাই নিহান আমার বন্ধু ছিল। ও 2 বছর আগে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। নিহান ভাইয়া মারা গেল কবে? আর রুহান যে নিহান ভাইয়ার ছোট ভাই, কখনো তো বলেননি। ওভাবে বলার সময় হয়ে ওঠেনি। সে যাই হোক, আমার বড়লোক শ্বশুর বাড়ি লাগবে না, ভালো একটা ছেলে হলেই হবে। আমার বিন্দুকে তো অনেক বড়লোক দেখেই বিয়ে দিয়েছিলাম, কপালের সুখ কই সইল। তাই আমি ইন্দুকে একটা ভালো ছেলের হাতে দিতে পারলেই আমার শান্তি। ওর মা কেমন শিশির? মামুনি মাশাল্লাহ অনেক ভালো মনের একজন মানুষ। আমার মায়ের চেয়ে আমি মামুনিকে বেশি বিশ্বাস করি। ছোটবেলা থেকেই মামুনির সাথে আমার ভালো সম্পর্ক। আগে আমি যখন বোর্ডিংয়ে থাকতাম, ওরা তো ঢাকায় থাকতো। আঙ্কেল তখন ব্যাংকে জব করতো, তখন যাওয়া আসা হতো ওদের বাড়ি। পরে ঢাকা থেকে ওরা গ্রামে চলে যায়। তখন রোহান অনেক তো ছোট ছিল। ও আচ্ছা, তুমি রোহানকে বলে দেখো রাজি হয় নাকি? সে নিয়ে চিন্তা করবেন না, ও আমাকে ওর আপন বড় ভাই ভাবে।
আমি যা বলবো ও তাই করবে। কিন্তু ইন্দু কি রাজি হবে? ওকে মেরেছেন কেন মা? কি হয়েছে?